আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সেফ আছেন। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের সাথে এই সেশনটিতে যুক্ত হওয়ার জন্য। আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সকলের প্রিয় মেন্টর এবং সকলের শ্রদ্ধেয় ম্যাম ডক্টর দিলরুবা জেবা, অ্যাসোসিয়েট প্রফেসর অফ গাইনোকোলজি অ্যান্ড অবস্ট্রাকটিক্স এবং ভাইস প্রিন্সিপাল অফ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর। আজকে আমরা অবস্ট্রাকটিক্স এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বেসিক একটা চ্যাপ্টার ফিটাল স্কাল এন্ড ম্যাটারনাল পেলভিস নিয়ে ম্যামের একটা চমৎকার ক্লাস করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আশা করি যারা যুক্ত হয়েছেন তারা এই সেশনের শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ম্যামের এই ইনফরমেটিভ সেশনটির মাধ্যমে উপকৃত হবেন। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আপনি শুরু করে দিতে পারেন। আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো আশা করছি সবাই। আজকে আমরা একটা নতুন সেশন শুরু করতে যাচ্ছি। তোমাদের ইন্ট্রোডাকশন আমরা দেখলাম যে তোমরা কি করতে যাচ্ছ আজকে। প্রথমে আজকে যে বিষয়টা কথা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো আজকে আমাদের 28 মে এবং তোমরা জানো এটা নিরাপদ মাতৃত্ব দিবস। আসলে যেটা হলো যে আমরা জানি যে এই যে মাতৃত্ব বা ম্যাটারনিটি আমরা যেটা বলি, প্রত্যেকটা মেয়েরই জীবনে একটা স্বপ্ন থাকে সে মা হবে। কিন্তু এই মা হওয়াটা কিন্তু একটা দীর্ঘ পথ, জার্নি, এবং এই জার্নিটা কিন্তু তার জন্য খুব সহজ জার্নি নয় এবং বেশ কষ্টকর একটা সময় সে পার করার পরেই সে মা হওয়ার জন্য মাতৃত্বের যে স্বাদ সেটা সে অনুভব করে। এবং আমরা জানি যে স্পেসিস রক্ষা করার জন্য এই সৃষ্টির আদিকাল থেকে মেয়েরা কিন্তু অত্যন্ত আনন্দের সাথে এই কাজটা করে যাচ্ছে। যেহেতু আজকে নিরাপদ মাতৃত্ব দিবস, আজকে এই দিবসে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের সকলের মায়ের প্রতি। এবং আমরা জানি আমাদের জীবনে আমরা যদি কারো অবদানের কথা মনে রাখি, এক আল্লাহর পরে আমরা স্মরণ করি আমাদের মায়ের কথা সবার আগে। এবং আমরা আমাদের প্রত্যেকের মায়ের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আজকে সেশনটা শুরু করব। আর শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের সেই সব মায়েদের প্রতি যেসব মায়েদেরকে আমরা মাতৃত্ব কারণে হারিয়েছি, যাদেরকে আমরা দেখা যাচ্ছে যে যদিও আমরা বলি নিরাপদ মাতৃত্ব জন্মের জন্য কোনো মৃত্যু নয়, তারপরেও আমরা জানি যে এখনো আমাদের দেশে প্রতি লাখে আমাদের প্রতি বছর আমাদের কিন্তু মা মারা যাচ্ছে। এবং সেই মায়ের যে মৃত্যুর রেটটা এখনো পর্যন্ত আমাদের 173, তার মানে হলো 173 পার লাখ লাইফ বার্থ পার ইয়ার। তো এটা আসলে কাম্য নয়, এটা হওয়ার কথা নয়। আমরা প্রত্যেক বছরই এখানে দাঁড়িয়ে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা সবসময় সারা বছর শুধু নয়, প্রতিদিন প্রতি সময় প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত আমরা কাজ করি যাতে জন্মের জন্য কোনো মায়ের মৃত্যু না হয়। এই যে অবস্টেটিক্স, এই অবস্টেটিক্সটা আমরা পড়ছিও কিন্তু শেখা। আজকে আমরা অবস্টেটিশিয়ান যারা আছি তারা আমরা স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট, তোমরা স্টুডেন্টস, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ চিকিৎসক এবং তোমরা আমাদের এই মায়েদের জন্য কাজ করে যাবে। তো কাজেই আমাদের যেটা কাজ সেটা হলো যে তোমরাও যেন সেরকম ভাবে স্কিল এবং একজন দক্ষ একজন অবস্টেটিশিয়ান হও বা তৈরি হও, সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে আমাদের ক্লাস। আর সবচেয়ে বড় কথা হলো সামনে আমাদের এক্সাম আছে। আমাদের চিকিৎসক হওয়ার আগে আমাদের একটা বড় একটা পর্যায়ে পার হতে হবে, সেটা হলো আমাদের এক্সাম, আমাদের ভাইবা টেবিল সবকিছু পার হয়ে আমি চিকিৎসক হতে পারবো। তো এখনকার প্রস্তুতিটা কিন্তু সেই জন্য। তাহলে চলো আমরা আমাদের প্র্যাকটিক্যাল সেশন, ফার্স্ট সেশন আজকে শুরু করে দিই। তাহলে আমাদের সেশনটা যেটা আজকে কথা বলেছে সেটা হলো ম্যাটারনাল পেলভিস স্কাল। সত্যিকার অর্থে এই যে মাতৃত্ব, এই মাতৃত্ব নিয়ে কাজ করতে গেলে আমরা যে জিনিসগুলোকে, প্রথম যে জিনিস 3টা পি আমরা কনসিডার করি, 3 পিস। এবং এই 3টা পি নিয়ে কিন্তু আমরা সারা বছর ধরে কথা বলি, 3 পি। এই 3টা পির মধ্যে ফার্স্ট যে পি আছে সেটার নাম আমরা বলতে পারি সে একটা প্যাসেজ। প্যাসেজ। সো হোয়াট ইজ দ্য প্যাসেজ? সো দিস ইজ দ্য ম্যাটারনাল পেলভিস এন্ড পেলভিস ইজ দ্য প্যাসেজ। তাহলে একটা পথ আছে, এই যে প্যাসেজ, এই পথটা এটা একটা বনি পেলভিস। কিন্তু আমরা লিভিং বডিতে কেমন, এই বনি পেলভিসের সাথে তার লিভিং যে আমাদের মাসল, লিগামেন্টস, জয়েন্টস সবকিছু মিলেই কিন্তু আমাদের এই প্যাসেজটা। এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা আমরা একেবারে আমাদের রাস্তা যেরকম সুন্দর মসৃণ সেরকম কিন্তু নয়। এই প্যাসেজটা কিন্তু কোনো সিলিন্ডারের মতো এরকমও নয়, এরকম কোনো প্যাসেজ নয় যে সোজা একটা জার্নি করে সেই নিচ পর্যন্ত চলে যেতে পারে। এই প্যাসেজটা, সেই প্যাসেজটা কাজে প্যাসেজটা আমাদের জানতে হবে। 2 নাম্বার পি যেটা আছে সেই পির নাম হলো আমাদের প্যাসেঞ্জার, মানে যাত্রী। এই যাত্রীকে, এই যে আমাদের এঞ্জেল, আমাদের বেবি, সে হলো এই যাত্রী। সে এই প্যাসেজ দিয়ে ক্রস করবে। ক্রস করলে কি হবে, সে যে মায়ের পেটে ছিল, ম্যাটারনাল উম ছিল, সেখান থেকে সে আমাদের কি হবে আউটার ওয়ার্ল্ড, এক্সটেরিয়রে আসবে।
সে আলো দেখতে পাবে, সে প্রথম নিঃশ্বাস নেবে, শ্বাস নেবে, তার জীবন শুরু হবে। সো প্যাসেজ, এবং প্যাসেজ এই যে আমাদের প্যাসেঞ্জার, সে আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন পার্টিসিপেন্ট, যাকে আমাদেরকে খুব আদর যত্ন করে মানে এই প্যাসেজটাকে, এই জার্নিটাকে তার জন্য খুব আরামদায়ক করতে হবে, যাতে শুধুমাত্র মাতৃমৃত্যু নয়, একই সাথে আমাদের যদি আমাদের ডেভেলপমেন্ট গোলস গুলো ভাবি, তাহলে সেক্ষেত্রে আমাদের মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু দুটো জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে শিশু মৃত্যুটাও আমরাকে প্রিভেন্ট করতে পারি যদি এটা সেফ ডেলিভারি হয়। 3 নাম্বার পি যেটা আছে, দ্যাট ইজ দ্য পাওয়ার। পাওয়ার, সো হোয়াট ইজ দ্য পাওয়ার? পাওয়ার ইজ দ্য কনস্ট্রাকশন অফ দ্য ইউটেরাস। এই পাওয়ারটাকে আমরা যখন লেবার করব তখন আমরা আলাদা করে করব। টুডে উই আর কনসিডারিং দ্য প্যাসেজ এন্ড দ্য প্যাসেঞ্জার। তাহলে এই প্যাসেজ এবং প্যাসেঞ্জার কনসিডার করার আগে প্রথমে তাহলে আমরা আগে প্যাসেজের কথা ভাবি। সো হোয়াট অ্যাবাউট দ্য প্যাসেজ? আমরা বলেছি এই প্যাসেজ হলো ম্যাটারনাল পেলভিস। আমরা আসলে এই পেলভিস নিয়ে অনেক কথা বলার আছে, তোমরা অ্যানাটমিতে এটা পড়েছো, এবং অ্যানাটমিতে যখন পড়েছো তখন তোমার কাছে অনেকটা কাঠখোট্টা মনে হয়েছে, এটা পড়ে আমার কি দরকার, এত কিছু জানার কি প্রয়োজন আছে। এখন আমরা যেটা করব যে অ্যাপ্লিকেশন ইউর নলেজ, যে অ্যানাটমিক্যাল নলেজটা তোমরা গেইন করেছিলা, সেটাকে এখন আমরা কিভাবে ইউটিলাইজ করব। তাহলে আমরা যদি পেলভিসকে কনসিডার করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু বোনস আছে। বোনসের মধ্যে আমরা যেটাকে জানি এটা আমাদের হিপ বোন বা ইনোমিনেট বোন, এছাড়া আমাদের আছে স্যাক্রাম, আর তেমন আছে কক্সিস আছে। কক্সিস তোমরা জানো যে লিভিং বডিতে আমাদের পাওয়া যায়, কিন্তু আমরা যদি ক্যাডাভারের কথা ভাবি বা এমনি যদি আমরা আসি, তাহলে কক্সিসটাকে আমরা আসলে বোনসের মধ্যে দেখতে পাই না। তাহলে এটা হলো আমাদের বোনস। এছাড়া কি আছে? কিছু জয়েন্টস আছে। জয়েন্টস এর মধ্যে খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ, সেই জয়েন্টসটা প্রথমে আমাদের হলো স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এবং স্যাক্রোইলিয়াক জয়েন্ট যখন আসছে, তোমরা দেখতে পাচ্ছ স্যাক্রামের সাথে আমাদের এই ইলিয়াম বোনটার যে জয়েন্টসটা, টু জয়েন্টস আমাদের কনসিডার করতে হবে। দিস ইজ দ্য রাইট সাইড এন্ড দ্য লেফট সাইড। আর ইউ কনফিউজড অ্যাবাউট দ্য রাইট এন্ড লেফট? দেখো, আমি যদি বলি এই বোর্ডের এটা কোন সাইড এবং এটা কোন সাইড, তাহলে তুমি এটা বলবে এটা লেফট এবং এটা হলো রাইট। বাট রিমেম্বার, উই আর কনসিডারিং এ পেলভিস। ইউ শুড বি থিঙ্ক যে এটা একটা লিভিং বডি, ইটস এ পার্সন। এই পার্সনের জন্য এটা রাইট সাইড এবং এটা লেফট সাইড। ডোন্ট বি কনফিউজ, নেভার বি কনফিউজ, কখনো কনফিউশন করা যাবে না। বিকজ আমার কাগজের বা আমার বোর্ডের এটা লেফট, বাট এটা লেফট রাইট। যখন তোমরা বইতে ছবি দেখবা, প্রায় তোমাদের একটা কনফিউশন তৈরি হবে, বইয়ের এটা লেফট সাইড, তাহলে এটা রাইট সাইড কেন লিখেছে? রাইট সাইড লিখেছে এই কারণে, ইট ইজ দ্য রাইট সাইড অফ দ্য ম্যাটারনাল পেলভিস, তার জন্য রাইট। এটা কিন্তু ভুল হবে না। তাহলে সো দিস ইজ দ্য রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট এন্ড দিস ইজ দ্য লেফট স্যাক্রোইলিয়াক জয়েন্ট। আর কি জয়েন্ট আছে আমাদের? আমাদের স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট আছে। এই জয়েন্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্টটা খুব রিল্যাক্স থাকে, এবং যখন পেশেন্টের লেবারে চলে যায়, এটা রিল্যাক্সও একদম পিছন দিকে চলে যায়, অনেকটা স্পেস দেয় আমাদেরকে, এটার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের কি আছে? আমাদের এখানে আছে আমাদের এই দুটো পিউবিক বোন এবং পিউবিক সিম্ফাইসিস একটা আমাদের জয়েন্ট আছে, এবং এই জয়েন্টের মধ্যে তোমরা জানো এটা কার্টিলেজিনাস জয়েন্ট, মাঝখানে একটা কার্টিলেজের প্লেট থাকে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার কারণ যখন লেবার হতে থাকে তখন হয় কি, এই যে জয়েন্ট, স্যাক্রোইলিয়াক জয়েন্ট, পিউবিক সিম্ফাইসিস, এরা সবাই খুব ল্যাক্স থাকে, এবং সে অনেকটা স্পেস ডিউরিং লেবারে কিন্তু আমাদেরকে বাড়িয়ে দেয়, সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই যে পিউবিক সিম্ফাইসিস, এটা আমাদের আরো কিছু অবস্টেটিক অপারেশনস এর ক্ষেত্রে প্রয়োজন হয়, যদিও আমরা এগুলো খুব একটা প্র্যাকটিস করি না, কিন্তু ওখানে আমরা কিন্তু কিছু অপারেশনসও করতে পারি। তাহলে এই জন্য আমাদেরকে এই জয়েন্টস গুলো জানতে হবে। এরপর যেটা আসো, সেটা হলো যে আমরা এই পেলভিসটাকে যদি বলি, তাহলে দেখতেই পাচ্ছ যে এটাকে আমরা বলেছি পেলভিক ব্রিম, তাই না? এই শব্দটার সাথে কিন্তু তোমরা পরিচিত। দিস ইজ দ্য পেলভিক ব্রিম। সো এই ব্রিমটা আমরা তো খুব জিজ্ঞাসা করি, বলতো যে ব্রিমটা কিভাবে তৈরি হচ্ছে, কি কি আসছে। যখন তোমরা ব্রিম বলতে শুরু করবা, প্রথমে বলবা এখানে আছে আমাদের স্যাক্রাল প্রমোন্টারি, একদম আমরা মিড পয়েন্ট থেকে শুরু করব। মিড পয়েন্ট যখন বলবো, সো দিস ইজ দ্য স্যাক্রাল প্রমোন্টারি। তারপরে আমাদের এটা আছে এলা অফ দ্য স্যাক্রাম। তাহলে স্যাক্রামের আমরা কিন্তু বলেছি প্রমোন্টারি আছে, এলা আছে। স্যাক্রাল প্রমোন্টারি, এলা অফ দ্য স্যাক্রাম। এরপর আছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এই জয়েন্টটার নাম আমাদের এখানে বলতে হবে, ইলিওপেকটিনেট লাইন। এই যে লাইনটা, এটা হলো ইলিওপেকটিনেট লাইন। এখানে আমাদের যেটা আসছে সেটা হলো ইলিওপেবিনিক ইমিনেন্স, কারণ এখানে উঁচু জায়গা আছে না একটা,
এই যে ইলিওপেকটিনেট লাইনের মধ্যে এখানে একটা উঁচু জায়গা আছে, যেটাকে আমরা বলেছি ইলিওপিউবিক ইমিনেন্স, পেকটিনেট লাইন। এরপরে আমাদের যেটা আসছে সেটা হলো পিউবিক ক্রেস্ট এবং পিউবিক সিম্ফাইসিস। আমরা যদি এরকম ভাবে একটা ব্রিম আঁকি তাহলে কেমন হবে? এরকম একটা ব্রিম আঁকলাম, এখান থেকে আমরা শুরু করেছি। তাহলে এখানে আমরা বলেছি আমাদের স্যাক্রাল প্রমোটারি, এলা অফ দ্য স্যাক্রাম, স্যাক্রোইলিয়াক জয়েন্ট, তারপরে বলেছি ইলিওপেকটিনেট লাইন, এখানে বলেছি ইলিওপেকটিনেট ইমিনেন্স, তারপর বলেছি পেকটিনেট লাইন, তারপর বলেছি পিউবিক ক্রেস্ট, এবং এখানে আমরা বলেছি পিউবিক সিম্ফাইসিস। তাহলে এই টোটাল আমরা হাফ সাইড বললাম। এটা বলার পর তোমাকে যেটা বলতে হবে অন বোথ সাইড, মানে তোমাকে পিছন পর্যন্ত আবার চলে যেতে হবে। তাহলে এটা বলতে যে তুমি যে এই পর্যন্ত যদি বলো হাফ সাইড বলে পরে যদি বলো যে অন বোথ সাইড, তাহলে কিন্তু আর এই পাশটুকু তোমার লেফট সাইডটুকু বলার কোনো প্রয়োজন নেই। তাহলে তুমি বলবা যে একদম স্যাক্রাল প্রমোটারি থেকে এই পর্যন্ত, আমি বলবো অন বোথ সাইড। বোথ সাইড যদি না বলো তাহলে কি হবে? হাফ তৈরি হবে, সার্কেলের পুরাটা তৈরি হচ্ছে না, ব্রিমের পুরাটা তৈরি হবে। এই যে আমরা ব্রিম, এই ব্রিমটাকে কেন আমরা গুরুত্বপূর্ণ বলছি? বিকজ উই আর কনসিডারিং এ রিং and we are considering a ball. ঠিক আছে, আমরা বাস্কেটবল খেলেছি না, যে বাস্কেটবলের আমাদের রিং আছে, আমাকে বলটা পাস করতে হবে। তাহলে যখন আমাদের ব্রিমটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের এই ফিটাল যে হেড, এই ডায়ামিটারটা খুব গুরুত্বপূর্ণ, বিকজ এই ব্রিম দিয়ে এই পথটা, তার যাত্রাটা তার শুরু করতে হবে, প্রথমে তাকে ব্রিমটা ক্রস করতে হবে। এই জন্য ব্রিমটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এই ব্রিমটার মধ্যে যখন আমরা গুরুত্বপূর্ণ বললাম, তখন আমাদের কিছু ডায়ামিটার খুব গুরুত্বপূর্ণ হয়, কিছু কিছু পথ আমাদেরকে খুব মেজার খুব গুরুত্বপূর্ণ। কিরকম ডায়ামিটারটা গুরুত্বপূর্ণ? প্রথমে দেখো একটা ছবি আঁকা রয়েছে, এই ডায়ামিটারটাকে আমরা বলতে পারি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, তাই না? পোস্টেরিয়র থেকে শুরু করে অ্যান্টেরিয়র পর্যন্ত, কাজে ইট ইজ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। এই যে ব্রিম, এই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা এভারেজ যদি আমরা মাপি, তাহলে এই জিনিসটা আমাদের আসে 11 সেন্টিমিটারের মতো, মোটামুটি ভাবে। এটা মনে রাখতে একটু সুবিধা হয়। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার পরে যেটা গুরুত্বপূর্ণ ডায়ামিটার, সেটা হলো আমাদের অবলিক ডায়ামিটার। এবং অবলিক ডায়ামিটার যখন আমি আঁকবো, তখন পিছন থেকে আঁকতে হবে সবসময়। কোন পিছন থেকে আঁকবো আমরা? এটা হলো আমাদের রাইট সাইড অফ দ্য পেশেন্ট, এন্ড দিস ইজ দ্য লেফট সাইড অফ দ্য পেশেন্ট, লেফট সাইড। তাহলে আমরা কিভাবে আঁকবো? দিস ইজ দ্য রাইট অবলিক ডায়ামিটার। It starts from the right sacroiliac joint up to the opposite iliopubic eminence. কিরকম ভাবে আমরা বলতে পারি? এটা রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এখান থেকে এই মেজারমেন্টটা শুরু হচ্ছে, অপোজিট ইলিওপিউবিক এমিনেন্স। দেখো এই যে অপোজিট ইলিওপিউবিক এমিনেন্স, সো দিস ইজ দ্য রাইট অবলিক ডায়ামিটার এন্ড দিস ইজ দ্য লেফট অবলিক ডায়ামিটার। ঠিক একইভাবে ইট ইজ দ্য লেফট অবলিক ডায়ামিটার, এবং এটার এভারেজ যদি লেংথ আসে তাহলে 12 সেন্টিমিটার। এই যে আমরা অবলিক ডায়ামিটার, এই যে ইনলেটের যে ডায়ামিটার গুলো, এটা এতটাই গুরুত্বপূর্ণ, তার কারণ যখন একটা ফিটাল হেড ঢুকবে, তখন কোন ডায়ামিটারে সে ঢুকবে এবং কোথায় গিয়ে সে তার অবস্থান নেবে, এই বিষয়গুলো তার জন্য খুব জরুরি, সে কারণে আমাদের এটা জানতে হবে। এরপর যেটা আসে সেটা হল ট্রান্সভার্স ডায়ামিটার, এন্ড দিস ইজ দ্য ট্রান্সভার্স ডায়ামিটার। এই ট্রান্সভার্স ডায়ামিটারটি কিভাবে হবে? দেখো এই যে আমাদের ব্রিমটা বলছি, ইট ইজ নট লাইক এ সার্কেল, একদম টোটাল সার্কেলের মতো নয়, এবং এই সার্কেলটা অনেকটা কিন্তু একটু গাইনোক, এবং তোমরা জানো যে পেলভিসের কতগুলো টাইপ আছে। আমরা বলেছি ফিমেল টাইপ অফ পেলভিস ইউজুয়ালি খুব স্পেশিয়াস, তার কারণ হলো ফিমেলদেরকে যেহেতু বাচ্চাকে জন্ম দিতে হবে, তাদের পেলভিসটা একটু অন্যভাবে তৈরি হয়। বাট মেল টাইপ অফ পেলভিস, এবং এটাকে আমরা বলি গাইনিকয়েড পেলভিস, আর মেল টাইপ অফ পেলভিস আছে সেটা হলো আমাদের অ্যান্ড্রয়েড টাইপ পেলভিস, অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড। আরো আছে আমাদের, একটা আছে আমাদের অ্যান্থ্রোপয়েড, আর আছে প্লাটিপেলয়েড। গাইনিকয়েড পেলভিসটা মোটামুটি ভাবে সার্কেল, অ্যান্ড্রয়েড পেলভিসটা অনেকটা হার্ট শেপ, পিছনেরটা একটু বড়, সামনেরটা একটু স্পেস কম। আর একটা ওভাল কোনো কিছু তুমি যদি নাও, তাহলে ওভালটাকে যদি তুমি চ্যাপ্টা করে বসাও তাহলে তার নাম প্লাটিপেলয়েড, আর এই ওভালটাকে যদি লম্বা করে বসাও তার নাম হলো অ্যান্থ্রোপয়েড। তাহলে এই চারটা টাইপের পেলভিস কিন্তু আমাদের রয়েছে। ইউজুয়ালি ফিমেলদের পেলভিস আর গাইনিকয়েড, বাট কখনো কখনো তার স্পেসটা কিন্তু অনেক সময় অ্যান্ড্রয়েডের মতো হয়ে যেতে পারে, তখন কিন্তু বাচ্চা আর এঙ্গেজ হতে পারবে না, কাজে কই বাচ্চাটা ডেলিভারি হতে কিন্তু প্রবলেম হবে।
তাহলে আমরা বলেছি যেটা যে আমরা we are considering কতগুলা diameter, we are considering the anterior posterior diameter, oblique diameter. There are two oblique diameter, right oblique and left oblique. At the same time we are considering the transverse diameter, এবং তুমি দেখছো এই তিনটা transverse diameter হলো 13 সেন্টিমিটার 13। তাহলে তুমি এখন বলো এই ব্রিমের মধ্যে সবচেয়ে বড় ডায়ামিটার কোনটা? ট্রান্সভার্স। এই জিনিসটা গুরুত্বপূর্ণ এই কারণে যখন আমাদের ফিটাল হেডটা এই ব্রিমটাকে ক্রস করে সে ট্রান্সফার ডায়ামিটারে ক্রস করে, এবং এই যে ক্রস করাটা এটাকে বলা হয় মেকানিজম। মেকানিজম মানে হলো যেটা যে যেহেতু আমরা বলেছি যে এই পেলভিসটা কোনো সিলিন্ডার নয়, এটা এমন নয় যে তুমি একটা সিলিন্ডারের ভিতরে একটা তোমার টেবিল টেনিস বল বা আমরা কি বলি আমরা হ্যাঁ টেবিল টেনিস একটা পিং পং বল তুমি ছেড়ে দিলা, সুন্দর মতো সেটা বাইরে হয়ে চলে আসবে, এটা কিন্তু সেরকম নয়। এই যে পেলভিসটা, এই পেলভিসটা তোমরা দেখতে পাচ্ছ যে পিছন দিকে আছে আমাদের স্যাক্রাম বোন, এবং এটার লেন্থটা প্রায় 11 সেন্টিমিটারের মতো। সামনের দিকে আছে আমাদের পিউবিক সিম্ফাইসিস বোন, এটার লেন্থটা হচ্ছে অনলি 4 সেন্টিমিটার। এটা হওয়ার কারণে কি অসুবিধা হচ্ছে, এই পেলভিসটা নট লাইক দিস, এরকম নয়। এই পেলভিসটা কিরকম, এরকম এরকম একটা প্যাসেজ, এবং এই প্যাসেজটা ক্রস করতে গেলে তার বাচ্চার মাথাকে কিন্তু অনেক রকম মেকানিজম বা টেকনিক অ্যাপ্লাই করতে হয়, যে কারণে আমাদের প্রশ্ন আসে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ দ্য লেবার। আবার উল্টাভাবে আমরা যদি ফিটাল হেডের কথা ভাবি, ফিটাল হেডটাও কিন্তু একটা গোল বলের মতো নয়, এটাও কিন্তু একটা ওভাল অনেকটা, এবং এরও অনেক মেকানিজম তৈরি করতে হয়, এবং এই জন্য আমাদের এই প্রশ্নটা আছে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ দ্য লেবার। এখন আমি যে প্রশ্নটা এখানে বলতে চাচ্ছি যে এই যে ইনলেট, এই ইনলেটের মধ্যে তিনটা ডায়ামিটার আমরা বলেছি, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, দুটো অবলিক এবং একটা ট্রান্সভার্স, এবং তাদের মেজারমেন্ট 11, 12, 13। সবচেয়ে বেশি আছে ট্রান্সভার্স ডায়ামিটার। কাজে ফিটাল হেড যখন ঢুকবে এই ব্রিমে, তাহলে সেই ট্রান্সভার্স ডায়ামিটারই ঢুকবে। ঢোকার পরে এই জন্য এই যে এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ। এখন এই যে তুমি দেখো, তুমি কয়টা, চারটা দাগ নিয়েছো, একটা, দুটো, তিনটা, চারটা, চারটা স্ট্রেট লাইন দিয়ে আরবিটারি মানে আমরা কল্পনার চারটা দাগ দিয়ে আমাদের এই পেলভিক ব্রিনটাকে কতগুলো অংশের মধ্যে ভাগ করেছে, এবং এটা এই পেলভিক ব্রিনটাকে 8টা অংশে ভাগ করে দিয়েছে। এই 8টা অংশ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এই বাচ্চার হেডটা কোথায় যাবে এবং কোথায় বসবে সেই জিনিসটাকে বলা হয় পজিশন। আমরা কেন এটা নিয়ে কনসার্ন, ধরো তুমি একটা অনুষ্ঠানে গিয়েছো, অনুষ্ঠানে যাওয়ার পরে অনেকগুলি চেয়ার রয়েছে, এবং তুমি কিন্তু যে একটা নির্দিষ্ট তোমার জন্য যে জায়গাটা আছে, যে চেয়ারটা আছে, সেই চেয়ারটাকে বসলে বা অবস্থান নিলে, তো সো তোমার পজিশন কোথায়? আমি বললাম তোমার পজিশন কোথায় আছে, তুমি বললা যে আমি হল রুমে আছি। আসার পরে কি আছে, আমি এত নাম্বার রোতে আছি এবং এত নাম্বার কলামে এত নাম্বার চেয়ারে আছি। সো দিস ইজ ইউর পজিশন। ফিটাল হেডের ক্ষেত্রে তাই, বাচ্চার মাথাটা কোন জায়গায় আছে, যেহেতু দিস ইজ দ্য ট্রান্সভার্স ডায়ামিটার এবং এটা আমাদের সবচেয়ে বড় ডায়ামিটার, কাজে ফিটাল হেড যখন এঙ্গেজ হয় এই ডায়ামিটার এঙ্গেজ হয়ে এই জায়গাটাতে বসে, এবং এটাকে বলা হয় পজিশন। সো ইট ইজ দ্য রিলেশনশিপ অফ দ্য ফিটাল হেড উইথ দ্য ডিফারেন্ট কোয়াড্রেন্ট অফ দ্য ম্যাটার্নাল পেলভিস। পেলভিসের কোন জায়গায় ফিটাল হেডটা বসেছে সেটি হলো পজিশন। সবচেয়ে কমন পজিশন কোনটা তাহলে? লেফট, অক্সিপুট ও ট্রান্সভার্স। লেফট এর ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। অক্সিপুট কেন, আমরা ফিটাল হেড যখন বলবো তখন আমরা বলবো অক্সিপুট কি জিনিস, এবং ট্রান্সভার্স মানে এই যে আরআরই ট্রান্সভার্স পজিশনে বসেছে, এই জন্য এটা সবচেয়ে কমনেস্ট পজিশন। বাট এই পজিশনটাতে বেশিক্ষণ সে থাকে না, এবং তার এই সবসময় তার প্রবণতা থেকে সে সামনের দিকে ঘুরে আসবে। এই যে ঘুরে আসবে তারও একটা কারণ আছে, কারণ ইনলেটের মধ্যে যখন ট্রান্সভার্স ডায়ামিটারটা সবচেয়ে বড়, বাট এটাকে যদি আমরা উল্টে দিই, আউটলেটে যাই, তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা সবচেয়ে বড় 13 সেন্টিমিটার। কাজে কি করেছে ফিটাল হেড, এইভাবে ঢুকেছে, সে এভাবে কাত হয়ে ঢুকেছে, কিন্তু বের হওয়ার সময় তাকে এভাবে সোজা হয়ে বের হতে হবে। এই যে বের হওয়া, এই যে সোজা হয়ে বের হওয়ার জন্য যে তার জার্নিটা, সেই জার্নিটার নাম হলো মেকানিজম অফ দ্য লেবার। লেবার যখন পড়বো তখন আমরা এটা আরো ক্লিয়ার করে তোমাদেরকে বলে দেবো। তাহলে ডায়ামিটারের ক্ষেত্রে আমরা বললাম অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, অবলিক ডায়ামিটার এন্ড ট্রান্সভার্স ডায়ামিটার।
এই যে ব্রিমের এই ডায়ামিটার ছাড়া আমরা এই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা খুব গুরুত্বপূর্ণ, এবং আরো কয়েকটা ডায়ামিটারের নাম আমাদের এখানে জানা দরকার। সেটা কি জানা দরকার? প্রথমে আমরা বলেছি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা শুরু হয়েছে মিড পয়েন্ট অফ দ্য স্যাক্রাম থেকে আমাদের এই যে পিউবিক বোন এবং পিউবিক সিম্ফাইসিস, এটার একদম উপরের যে মার্জিনটা এই পর্যন্ত, এটাকে আমরা বলেছি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, এবং এটা হলো আমাদের 11 সেন্টিমিটার। বাট তোমাদের কি মনে আছে এই যে পিউবিক বোনটা, এটা পিছনের দিকে একটু কার্ভ আছে, স্ট্রেট নয়, একদম কাট করে যে কেটে দিয়েছে তা নয়, যে কারণে ফিটাল হেড অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এখানে ঢুকলেও এই পিছনে যে নিচে যে একটু জায়গা সে আটকে যায়, এটাকে বলা হয় অবস্টেটিক কনজুগেট। আমরা এই যে এই ডায়ামিটারটাকে যদি ধরি, আমরা এই ছবিটাকে আরেকটু ক্লিয়ার করে রাখি, এখানে একটু আঁকি। কিরকম ছবিটা? এটা হলো আমাদের স্যাক্রাম এবং এটা হলো আমাদের পিউবিক সিম্ফাইসিস। এখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার মানে হলো এইটা। এই ডায়ামিটারটাকে বলা হয় ট্রু কনজুগেট। ট্রু মানে সত্যি, তাহলে এটার নাম কি? ট্রু কনজুগেট। বাট আমি বলেছি পিউবিক বোনের পিছনে এই জায়গাটা একটু কার্ভ আছে, যে কারণে ফিটাল হেডটা কি করে, এতটুকু ডায়ামিটার যেটা পাওয়ার কথা ছিল সেটা পায় না, তার চেয়ে একটু কম পায়, স্পেস একটু কম পায়। তাহলে এই যে এই লাইনটাকে যদি আমরা টানি, তখন সেই তার যে লাইনটা হলো তার নাম বলা হয় অবস্টেটিক কনজুগেট। অবস্টেটিক মানে হলো এটার সাথে কিন্তু বাচ্চা নেগোশিয়েট করবে। বাট একবার চিন্তা করে দেখো তো, এই যে পেলভিস, মায়ের যে পেলভিস, তুমি কি এই কনজুগেট গুলোকে মাপতে পারবে কোনোভাবে? তুমি কি লিভিং বডিতে কখনো এই ডায়ামিটার থেকে এই ডায়ামিটার মাপতে পারবে? কিংবা এই ডায়ামিটার থেকে এই যে আমাদের এই পিছনের এই ডায়ামিটার মাপতে পারবে? কোনো উপায় নেই। তাহলে মাপার পথ কি? মাপার পথ আছে। আমি দুইটা আঙ্গুল দিয়ে কি করব, আমি এখান থেকে এইটাকে মেজার করার চেষ্টা করব। তাহলে আমি কিভাবে মাপবো? আমি দুইটা আঙ্গুল পারভাইজানাল এক্সামিনেশন করতে যাব, করে আমি দুইটা আঙ্গুল দিয়ে উইল ট্রাই টু রিচ দ্য স্যাক্রাল প্রমন্টারি, এটাকে রিচ করার জন্য চেষ্টা করব। এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা পেলভিক অ্যাসেসমেন্ট বলে তোমাদের একটা অসপিস স্টেশন থাকবে, এবং সেই স্টেশনে তোমাদেরকে এটা দেখাতে হবে যে আই উইল ট্রাই টু রিচ দ্য স্যাক্রাল প্রমন্টারি। ইউজুয়ালি লিভিং বডিতে এটা খুব সহজ নয়, মাপা যায় না। কেউ যদি স্যাক্রাল প্রমন্টারি খুব ইজিলি পেয়ে যায়, তাহলে বুঝে যে তার ডায়ামিটার কম আছে, এবং তখন তার কেফালো পেলভিক ডিসপ্রপোর্শন হতে পারে, মানে বাচ্চার মাথার চেয়ে তার পেলভিস ছোট, এবং এই বাচ্চার মাথা কিন্তু পেলভিসে নেগোশিয়েট করবে না, ক্রস করবে না। কাজে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাহলে এই কনজুগেটটার নাম কি? এই যে এখান থেকে আমি যেটা মাপার চেষ্টা করলাম, এটার নাম কি? এটার নাম বলা হয় ডায়াগোনাল কনজুগেট। ডায়াগোনাল। এই তিনটা নামই শুধু বলবো, আর তেমন কিছু বলবো। তাহলে আমি কি বলেছি, এখানে আমাদের এই ব্রিমে বা ইনলেটে তিনটা কনজুগেট, অ্যান্টেরিয়রে তিনটা কনজুগেট আমাদের গুরুত্বপূর্ণ। এটা হলো ট্রু কনজুগেট, এটা হলো অবস্ট্রেটিক কনজুগেট, এটা হলো ডায়াগোনাল কনজুগেট। এই তিনটার নাম শুধু জানলে, আর বেশি কিছু এখন আমি বলবো না। তাহলে আমরা কি কি বললাম? ব্রিম শেষ আমাদের। ব্রিমটা শেষ করার পরে আমাদের বাচ্চার মাথাটা কি করলো? ক্যাভিটিতে ঢুকে গেল। ক্যাভিটি যখন ঢুকছে, এখানে খুব গুরুত্বপূর্ণ যে তার লেটারাল পেলভিক ওয়াল, এবং এই লেটারাল পেলভিক ওয়ালটা কি দিয়ে তৈরি হয়েছে? দেখো, আমাদের এই যে আমাদের হিপ বোন, এই বোনস দিয়ে তৈরি হয়েছে। এখানে খুব গুরুত্বপূর্ণ আমাদের আসে ইসকিয়াল টিউবারসিটি, আর খুব গুরুত্বপূর্ণ যেটা আসে সেটা হলো ইসকিয়াল স্পাইন, তাই না? ইসকিয়াল স্পাইনটা আমাদের এতটাই গুরুত্বপূর্ণ যে এই যে বাইস্পাইনাস ডায়ামিটার, দুইটা স্পাইনের মাঝখানে যে স্পেস, ইট ইজ দ্য লিস্ট ডায়ামিটার, সবচেয়ে ছোট ডায়ামিটার, এবং এই ডায়ামিটারটাকে কিন্তু ক্রস করাটা বাচ্চার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ এটা সবচেয়ে ছোট। এই যে ইসকিয়াল স্পাইন, এটা মেল এবং ফিমেল পেলভিসে কিন্তু ডিফারেন্ট। আমরা বলেছিলাম যে ফিমেল টাইপ অফ পেলভিসে ইসকিয়াল স্পাইনটা একটু ইনভার্টেড, বাইরের দিকে ছড়ানো, বাট মেল টাইপ অফ পেলভিস এটা ইনভার্টেড, মানে ভিতরের দিকে ইনভার্টেড।
এই কারণে ফিমেল পেলভিসের জায়গাটা বেশি, মেল পেলভিসের জায়গাটা কম। এছাড়া লেটারাল পেলভিক ওয়ালটাও কিন্তু সেরকম। এই যে আমরা বলেছিলাম যে এই স্পেসটা আমাদের যে সিলিন্ডারের মতো, ইউজুয়ালি ফিমেল টাইপ অফ পেলভিসে একটু ডাইভার্জেন্ট, বাট মেল টাইপ অফ পেলভিসে এটাকে কনভার্জেন্ট। লেটারাল পেলভিক ওয়ালটা মনে হচ্ছে চেপে গেছে, এরকম চেপে গেছে। এই চেপে থাকার কারণে আমাদের স্পেস কমে যায়। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেল এন্ড ফিমেল টাইপ অফ পেলভিস। আমরা কিন্তু ডিফারেন্স গুলো বলে যাচ্ছি, আমরা পরে আবার কম্পাইল করে দেখাবো তোমাদের। তাহলে আমাদের এই যে ইনলেটের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ দুটো বিষয়, একটা হলো লেটারাল পেলভিক ওয়ালটা কিরকম এবং ইসকিয়াল স্পাইন বা স্পাইনাস ডায়ামিটারটা কেমন হচ্ছে, এবং আমাদের দুই পাশে যে টিউবারসিটি এদের মধ্যে স্পেসটা কতটুকু। এখন আসো আউটলেট। আউটলেটের কথা কিন্তু অলরেডি আমি বলে ফেলেছি যে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার সবচেয়ে বেশি, এবং সেটা হলো আমাদের 13 সেন্টিমিটার, এবং বাইস্পাইনাস ডায়ামিটারটা কম। এখন কথা হলো এই যে বাচ্চার মাথা যখন ঢুকছে সে ট্রান্সভার্সে ঢুকলো, বাট আমি বলেছি আমি যদি একটা বাচ্চার মতো হয়, পেলভিস আমি যদি আমার মাথাটাকে চিন্তা করি, তাহলে আমি ট্রান্সভার্সলি ঢুকলাম, কারণ ট্রান্সভার্স ডায়ামিটারটা বেশি। তারপর আমি কি করব, ঘুরবো, ঘোরার পরে আউটলেটে যখন আসবো অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বেশি, সেই জন্য আমি অ্যান্টিরিয়র পোস্টেরিয়র বের হওয়ার চেষ্টা করি। এই জিনিসটাকে আমরা বলছি যেটা দিস ইজ কল্ড দ্য মেকানিজম অফ লেবার, এবং এখানে বাচ্চার হেডের কিছু মুভমেন্ট। তাহলে এটা গেল আমাদের পেলভিসের কথা। এখন তুমি আসো যে আমাদের পেলভিসের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ, আমি একটা মেল আর ফিমেল টাইপ অফ পেলভিসের কথা বলেছি, যে ইন কেস অফ ফিমেল টাইপ অফ পেলভিসে আমরা যদি ভাবি, তাহলে ইউজুয়ালি ফিমেল টাইপ পেলভিসে এই যে স্যাক্রাল প্রমনটারিটা এটা মোটামুটি সোজা থাকে, স্ট্রেট থাকে, এবং এই স্যাক্রামের গর্ত যে জায়গাটা সেটা হলো অফ দ্য স্যাক্রাম বলা হয়, এটা অনেকটা ফ্ল্যাট থাকে। বাট যদি তোমার মেল টাইপ অফ পেলভিস হয়, তাহলে এই যে এই স্যাক্রাল প্রমনটারিটা মনে হচ্ছে সামনের দিকে একটু ঝুঁকে আছে, এবং ক্যাভিটিটা একটু বেশি গর্ত। এটার কারণে কি হয়, বাচ্চার মাথা যদি ঢুকে তাহলে গর্তের মধ্যে ঢুকে বসে থাকে, আর নড়াচড়া করতে পারে না। এটা মেল টাইপ পেলভিসের একটা মানে অসুবিধা। এছাড়া মেল টাইপ অফ পেলভিসের আমরা আরো বলেছি যে লেটারাল পেলভিক ওয়ালটা কনভার্জেন্ট, ফিমেলে ডাইভার্জেন্ট। আমরা বলেছি বাইস্পাইনাস ডায়ামিটার, এটাও কনভার্জেন্ট ইন কেস অফ মেল, বাট ফিমেলে ডাইভার্জেন্ট, ইভার্টেড, বাইরের দিকে ঝুঁকে আছে। এছাড়া আমাদের এই যে তোমরা স্যাক্রোসাইটিক নচের কথা মনে আছে না, এই যে স্যাক্রোসাইটিক নচ, আমরা যদি মেল টাইপ অফ পেলভিস দেখি তাহলে দেখা যায় এখানে দুইটা আঙ্গুল দিলে বসবে না, বাট ফিমেল টাইপ অফ পেলভিসে এখানে খুব স্পেশিয়াস, এই জায়গাটা বড়, ওয়াইড হবে, চওড়া হয়ে যাচ্ছে। তারপরে আমাদের ফিমেল টাইপ অফ পেলভিসে আরো যেটা আছে সেটা হলো আমরা বলি এই যে পিউবিক বোনস দিয়ে পিউবিক একটা আর্চ তৈরি হয় এখানে, বা সাবপিউবিক অ্যাঙ্গেল, দুটো পিউবিক বোনের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। ইন কেস অফ মেল টাইপ অফ পেলভিসে এই অ্যাঙ্গেলটা ন্যারো, চাপা, বাট ফিমেল পেলভিসে এটা ওয়াইড। এইটা হওয়ার কারণে আমাদের আউটলেটটা বেশ বড় হয়ে যাচ্ছে এবং বাচ্চাটা ডেলিভারি হওয়াটা ফ্যাসিলিটেট করবে। এগুলো হলো মেজর আমাদের ডিফারেন্স। এরপরে আমরা তোমাদেরকে যে জিনিসটা জিজ্ঞাসা করি সেটা হলো হাউ ক্যান ইউ গো ফর এ পেলভিক অ্যাসেসমেন্ট। এটা আমাদের একটা অসপিস্টেশন, আমরা একটু বিবেচনা করে দেখি। তাহলে অসপিস্টেশন তোমরা যখন বলতে যাবা, তো এটা তো একটা বনি পেলভিস দেওয়া থাকবে তোমাকে, এবং বলা হবে তোমাদের একটা চেক লিস্ট থাকবে, বলবে তুমি কিভাবে অ্যাসেস করবা। তোমরা জানো যে আমরা যদি এটা লিভিং বডি ধরে নিতে হবে, সে লিভিং বডি, তাই না? যদি তোমাকে একটা পেলভিস দেওয়া হয়েছে, তাহলে একটা আমরা পেলভিক অ্যাসেসমেন্ট কখন করি হলো একদম টার্মে। একটা মহিলা মনে করো যে তার ফুল টার্ম প্রেগনেন্সি আফটার 37 উইকস, তার আগে কিন্তু আমরা করতে চাই না, কারণ তুমি যখন এটা হাত দিবা করতে যাবা আননেসেসারি কেন পিভি করবা। আর 2 নাম্বার কথা হলো করতে গিয়ে তার ইরিটেশন হতে পারে, অনেক কিছু প্রবলেম হতে পারে, এই জন্য আমরা করি না। আর করে লাভও তো নাই, তার কারণ হলো হেড অনেক উপরে আছে, এখন তো লেবারের কোনো প্রসেসই শুরু হয়নি, তুমি পিভি করে তার কি লাভ, সেজন্য আমরা করবো না। তাহলে আমরা করবো যে আফটার 37 উইকস অর when the patient goes to labor, যখন লেবার পেইন স্টার্ট হয়ে গেছে, then we will go for the pelvic assessment. করার আগে প্রথমে পেশেন্টকে বলে নিতে হবে, আমাদেরকে কাউন্সেলিং করবে, আমি ডেসক্রাইব করবো হোয়াট আই এম গোইং টু ডু, আমি সেলফ ইন্ট্রোডাকশন করবো, আমি কে, who I am, সো আমি কে, আমি এটা বলবো এবং আমি কি করতে চাই।
বলার পরে আমি পেশেন্টকে যেটা করতে হবে, অবশ্যই তাকে ব্লাডার ইভাকুয়েট করে নিয়ে আসতে হবে। ফুল ব্লাডারে কখনো পেলভিক অ্যাসেসমেন্ট করা যাবে না। ব্লাডার আটকে থাকবে, বাচ্চার মাথাকে অনেক দূরে উঠিয়ে দিবে, তুমি হাতের নাগালের কাছে বাচ্চার মাথায় পাবে। কাজে সে কি করবে, ব্লাডার ইভাকুয়েট হবে, তার প্রাইভেসি মেনটেন করতে হবে, এবং আমরা খুব সুন্দর করে পেশেন্টকে ডরসাল ভাবে শোয়াবো। ডরসাল ভাবে পেশেন্ট শুয়েছে, সবার আমি সেলফ ইন্ট্রোডাকশন করেছি, আমি তারপরে তারকে কাউন্সিলিং করেছি, বলেছি পেশাব করিয়ে, তারপর সুন্দর মতো পজিশন করেছি, প্রাইভেসি মেনটেন করেছি। করার পরে আমি যখন করব তখন আমি অবশ্যই হ্যান্ড ওয়াশ করবো, সার্জিক্যালি স্ক্রাবড হবো এবং 2 হাতে গ্লাভস পরবো। আমি গাউন বা এগুলো কিছু করার কোনো প্রয়োজন নেই পেলভিক অ্যাসেসমেন্টের জন্য, জাস্ট হ্যান্ড ওয়াশ করে আমি গ্লাভস পরবো। করার পরে প্রথমে আমরা যেটা করবো সেটা হলো আই উইল ইন্ট্রোডিউস মাই 2 ফিঙ্গার। কখনো আমরা 3টা আঙ্গুল দেওয়া যাবে না, কোনো পিভি এক্সামিনেশনে 3 ফিঙ্গার ইন্ট্রোডিউস করা যাবে না। আই উইল ট্রাই টু ইন্ট্রোডিউস মাই 2 ফিঙ্গার। তো প্রথমে তুমি যখন দেখবা কোনো ইন্সপেকশন দেখা যায় এবং ভালভাটা কেমন আছে, কোনো সিকটেশন আছে কিনা, কোনো ব্লাড ডিসচার্জ আছে কিনা, কোনো মানে মেমব্রেন রাপচার হয়ে কোনো পানি ভেঙে যাচ্ছে কিনা, এগুলো তুমি কিন্তু চোখে দেখতে পাবে। দেখার পরে আমি কি করব, আমি আই উইল ইন্ট্রোডিউস মাই 2 ফিঙ্গার। একটা কথা এখানে বলে যাচ্ছে, সেটা হলো ডু ইউ নিড এনি ভালভাল ওয়াশ, অ্যান্টিসেপটিক ওয়াশ লাগবে কিনা। আসলে অ্যান্টিসেপটিক ওয়াশ কোনো প্রয়োজন নাই, দরকার নাই। আমরা যেহেতু আমি এখানে স্টেরাইল ভাবে আছে এবং তার এখানে নর্মাল যে হ্যাবিটেন্ট যেগুলো আছে, আমাদের এখানে অ্যান্টিসেপটিক ওয়াশের কোনো প্রয়োজন নেই। আমরা কি করবো, জাস্ট ইন্ট্রোডিউস মাই 2 ফিঙ্গার। ফার্স্টে ঢুকিয়ে আই উইল ট্রাই টু রিচ দ্য স্যাক্রাল প্রমোন্টারি। স্যাক্রাল কোনটা, স্যাক্রাল প্রমোন্টারি মানে এই যে ডায়াগোনাল কনজুগেট, এখান থেকে আমি হাত দিয়ে এটাকে ধরার চেষ্টা করেছি। এই কনজুগেটের নাম কি, ডায়াগোনাল কনজুগেট। তাহলে এটা আমি প্রথমে ধরার চেষ্টা করব, এবং আমি তোমাকে বলেছি ইট ইজ ভেরি ডিফিকাল্ট। যদি সেটা খুব ভালো স্পেস হয় তাহলে তুমি ওখানে এই 2টা আঙ্গুলতে যেতেই পারবে না, এবং তুমি যদি কখনো এটা খুব ইজিলি পেয়ে যাও তখন বুঝতে হবে তার পেলভিস ছোট আছে, ন্যারো আছে, স্পেস কম আছে। তাহলে usually I will try to reach the sacral promontory and this is the diagonal conjugate, and usually it is very difficult to reach the sacral promontory. এরপরে আমরা কি করব, এটা দেখার পরে I will go for the sacrum। এই স্যাক্রামে চলে যাব। স্যাক্রামের আমরা এবং স্যাক্রাল প্রমোন্টারিটা আমরা আরেকটা জিনিস দেখবো, এই যে স্যাক্রাল প্রমোন্টারিটা এটা কি সামনের দিকে ঝুঁকে আছে কিনা সেটা দেখবো। কারণ অ্যান্ড্রয়েড টাইপের পেলভিস একটু সামনের দিকে ঝুঁকে থাকে, বিগ একটু সামনের দিকে ঝুঁকে থাকে, বাট গাইনিকয়েড পেলভিসে সেরকম থাকবে না। এরপর আমি কি করব, আমি এই স্যাক্রাল প্রমোন্টারিটাকে দেখবো, এটা উপর থেকে নিচ পর্যন্ত দেখবো এবং 2 পাশে দেখবো। এবং যখন দেখবো তখন আমরা দেখতে পাবো যে গাইনিকয়েড পেলভিসে ইউজুয়ালি এটা ফ্ল্যাট, এটা ফ্ল্যাট থাকবে, গর্ত টাইপের থাকবে না, এবং এটা ওয়াইড এবং শর্ট হবে। তাহলে স্যাক্রামে তোমার মনে আছে কিনা, মেল এবং ফিমেলের মধ্যে স্যাক্রামটার মেল টাইপের লম্বা থাকবে, ন্যারো থাকবে, গর্ত থাকবে, বাট ফিমেল টাইপে এটা শর্ট থাকবে, চওড়া থাকবে, চ্যাপ্টা থাকবে। উদ্দেশ্য কি, স্পেস বাড়ানো। এটা দেখার পরে তুমি এলা অফ দ্য স্যাক্রাম দেখবা। এই এলা অফ দ্য স্যাক্রাম দেখার পরে আমরা দেখবো হলো স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এই জয়েন্টটার মধ্যে কেমন আছে, এখানে কোনো প্রবলেম আছে কিনা। যাওয়ার পর আমি চলে যাব লেটারাল পেলভিক ওয়াল, এই পেলভিক ওয়াল দেখছি, এবং এখানে ইলিওপেকটিনেট লাইন এবং লেটারাল পেলভিক ওয়ালটা দেখবো আমি, যেখানে ডাইভার্জেন্ট নাকি কনভার্জেন্ট। এবং একই সাথে আমি 2টা ফিঙ্গার দিয়ে একটু স্যাক্রোসাইটিক নচটাকে দেখবো। ইন কেস অফ ফিমেল টাইপ অফ পেলভিসে এটা স্যাক্রোসাইটিক নচে আমার ফিঙ্গারটা ওয়াইড থাকবে, ওয়াইড, বাট মেল টাইপে এটা ন্যারো, আমার ফিঙ্গারটা বসতে চাইবে না। এরপরে আমি কি করব, আরো চলে আসবো লেটারাল পেলভিক ওয়াল দেখার পর আমি যে ইলিওপেকটিনেট লাইন দেখে দেখে এখানে চলে আসলাম। আসার পরে আমি কোথায় চলে আসছি, একদম এই যে পিউবিক বোনটা, এই পিউবিক বোনস এর কাছে চলে আসছি। আসার পর দেখা যাচ্ছে পিউবিক বোনস এর পিছনের জায়গাটা কেমন। ফিমেল টাইপের পেলভিস হলে পিছনটা কিন্তু অনেকটা মানে স্ট্রেইট হবে, বাট মেল টাইপে এখানে অনেকটা উঁচু, পিছনে এরকম কার্ভ হয়ে আছে। কার্ভ হয়ে থাকার কারণে আমাদের কি হচ্ছে, এই যে অবস্টেট্রিক কনজুগেটটা কিন্তু কমে যাবে ইন কেস অফ মেলে, বাট ফিমেলে এটা অনেকটাই ফ্ল্যাট, যে কারণে অবস্টেট্রিক কনজুগেটটা বেড়ে যাবে। এটা দেখার পরে আমি কি করব, আমি এটা বের হয়ে আসবো। বের হয়ে আসার পর আমি এই 2টা ফিঙ্গার এখানে বসানোর জন্য চেষ্টা করব। ইন কেস অফ ফিমেল টাইপ অফ পেলভিসে এই 2টা ফিঙ্গার খুব ভালো মতো অ্যাকোমোডেট হয়ে যাবে, বাট মেল টাইপের হলে দেখা যাবে এটা চাপা, তার মানে আউটলেট চাপা হয়ে যাচ্ছে। এটা বের হয়ে যাওয়ার পরে আমরা আরো 2টো জিনিস দেখি। একটা হলো আমি এইভাবে দেখি, এটা বলে
পিউবিক আর্চ যেটা আমাদের বা সাবপিউবিক অ্যাঙ্গেল, এটা এরকম ভাবে আমরা দুইটা ফিঙ্গার দিয়ে মেল টাইপে এটা চাপা, ফিমেলে এটা ওয়াইড, মেলে এটা চাপা, ফিমেলে ওয়াইড, ওয়াইড, মেলে চাপা, ফিমেলে ওয়াইড। তাহলে এটা আমরা দেখবো। দেখার পরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো যে দুইটা ইস্কিয়াল টিউবারসিটি, এখানে আমরা এই যে আমাদের মুঠের হাতের মুঠ, এটাকে বলা হয় নাকেল অফ ইউর ফিস্ট, বা আমাদের হাতের এই নাকেলটা আমরা বসানোর চেষ্টা করবো। ইন কেস অফ ফিমেল পেলভিস আমরা এটা বসে যাবে, মানে এটা ওয়াইড হবে, বাট মেল টাইপে এটা ঢুকবে না। তাহলে এই যে পয়েন্টগুলো আমরা বললাম, এটা দুটো জিনিস আমরা বলে গেছি, মেল এবং ফিমেল পেলভিসের ডিফারেন্স বলে গেছি, পাশাপাশি আমরা বলেছি দ্য ক্লিনিক্যাল পেলভিমেট্রি এন্ড ইটস এন অসপিস্টেশন। এটা যদিও আমরা তুলনামূলকভাবে তোমাদের একটু কম দিই, একটু কঠিন হয়ে যায় তোমাদের জন্য, তারপরে হঠাৎ করে যদি চলে আসে তাহলে তো ইউ হ্যাভ টু ফেস। তাহলে এই জিনিসগুলো এবং খুব গ্রস যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে কিন্তু আমি মেনশন করলাম। তাহলে এই যে আমাদের ফিমেল পেলভিসের মধ্যে আরেকটা শব্দ আমাদের খুব ইম্পর্টেন্স আছে, সেটা হলো পেলভিক অ্যাক্সিস। এই শব্দটা আমরা ব্যবহার করি। হোয়াট ইজ পেলভিক অ্যাক্সিস? তোমাদের কি কোনো জিনিস তোমরা ফিজিক্স পড়েছো, ফিজিক্সের জিনিস জেনেছো যে কোনো জিনিসের অ্যাক্সিস আমরা কিভাবে নির্ণয় করি, এবং অ্যাক্সিস গুলোকে আমরা যদি একটা ফ্লোর, যে কোনো একটা ফ্লোর যদি আমরা ভাবি, তার অ্যাক্সিস কিরকম হবে। তাহলে আমি কিভাবে তোমাকে দেখা, এটা একটা ফ্লোর, ঠিক আছে, এটা একটা ফ্লোর, এটার অ্যাক্সিস যদি তুমি মাপতে চাও তাহলে এখান থেকে একটা লম্ব আঁকতে হবে, পারপেন্ডিকুলার একটা লাইন আঁকতে হবে, এবং সেটা হবে তার অ্যাক্সিস। এখন আমি তোমাদেরকে পেলভিসের ছবি এঁকেছিলাম একটু আগে, আমি বলেছিলাম পিছনে আছে এরকম স্যাক্রাম এবং সামনে আছে এবার পিউবিক বোনস। তাহলে এটা আমাদের হলো একটা ইনলেট, এটা হলো আউটলেট। তাহলে এটার অ্যাক্সিস কেমন হবে? এখানে একটা পারপেন্ডিকুলার লাইন টানো, এটা অ্যাক্সিস, এটা একটা পারপেন্ডিকুলার লাইন টানো, এটা অ্যাক্সিস। এখন আমি যদি টোটাল এই পথটার অ্যাক্সিস আঁকতে যাই তাহলে সেটা কেমন হবে? তাহলে আমাকে অনেকগুলো ফ্লোর নিতে হবে, অনেকগুলো আমাদের এখানে একটা প্লেট নিতে হবে, অনেকগুলো এরকম, এবং প্রত্যেকটা ফ্লোরে তুমি যদি একটা করে পারপেন্ডিকুলার লাইন টানো তাহলে এটা একটা কার্ভ হবে, কার্ভ, এরকম একটা কার্ভ হবে। এই কার্ভটাকে বলা হয় অ্যাক্সিস। এটাকে কি ধরনের অ্যাক্সিস বলা হয়? এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল অ্যাক্সিস। কেন অ্যানাটমিক্যাল? কারণ একদম তুমি অ্যানাটমি কনসিডার করেছো এবং কনসিডার করে একটা করে পারপেন্ডিকুলার লাইন টানলে এরকম একটা অ্যাক্সিস হয়েছে, যেটা আমাদের এই যে আমাদের স্যাক্রাম বোন এটার সাথে প্যারালাল, অলমোস্ট প্যারালাল হয়েছে। বাট সত্যিকার অর্থে ফিটাল হেড কিন্তু এই পথ অতিক্রম করে না, সে এভাবে পথ অতিক্রম করে যায় না, তার পথ অতিক্রম করার পদ্ধতিটা একটু ভিন্ন। সে যখন অতিক্রম করে তখন এখানে পিউবিক ইস্কিয়াল স্পাইন বলে তোমাদের একটা ল্যান্ডমার্ক আছে, ইস্কিয়াল স্পাইন। সে তখন কি করে, সে প্রথমে ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস ইস্কিয়াল স্পাইন পর্যন্ত এভাবে যায়, যাওয়ার পরে সে এরকম সামনের দিকে যায়, ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। তাহলে প্রথমে কি করছে, ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস আপ টু দ্য লেভেল অফ দ্য ইস্কিয়াল স্পাইন, ওই পর্যন্ত সে যায়, এবং তারপরে ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। ইস্কিয়াল স্পাইন এখানে কেন গুরুত্বপূর্ণ? তার কারণ জানো তোমরা যে পেলভিস তো একটা ক্যাভিটি, তাই না? তাহলে এখানে একটা ফ্লোর আছে, তাই না? আমরা যদি একটা বাড়ি বানাতে যে অ্যাবডোমেনকে যদি একটা ঘরের কথা ভাবি, উপরে আছে আমাদের ডায়াফ্রাম, দি ডায়াফ্রাম, এবং নিচে আমাদের ওরকম ভাবেই একটা ফ্লোর আছে যেটার নাম বলেছি পেলভিক ফ্লোর। এবং পেলভিক ফ্লোরের মাসল গুলোর অরিজিন তুমি যদি ভাবো তাহলে দেখবা ম্যাক্সিমাম মাসল গুলো কিন্তু ইস্কিয়াল স্পাইনের সাথে অ্যাটাচড এবং ছড়িয়ে পড়েছে, এবং এই জন্য আমাদের ইস্কিয়াল স্পাইন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই রাস্তা, একটু আগে আমরা বলেছিলাম উই আর কনসিডারিং এ প্যাসেজ এন্ড প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার কি করেছে, প্যাসেঞ্জার এই পথ ধরে অতিক্রম করতে করতে ইস্কিয়াল স্পাইন পর্যন্ত যায়, যাওয়ার পরে ইস্কিয়াল স্পাইনের পরে পেলভিক ফ্লোরে সে টাচ লেগে গেছে, টাচ লেগে যাওয়ার সঙ্গে 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 তার গতিপথ পরিবর্তন হয়ে যায়। গতিপথটা কোন দিকে পরিবর্তন হয়? পথ যেদিকে সেভাবে পরিবর্তন হবে, তাই না? তুমি গাড়ি চালিয়ে যাচ্ছ, হঠাৎ করে দেখলে এবার অ্যাব্রাপ্টলি এখানে পথটা এরকম বাঁকা হয়ে গেছে, তুমি বাঁকা পথেও চলে যাবে নাকি সোজা যাবে? সোজা গেলে তো তুমি যেতে পারবে না, অ্যাক্সিডেন্ট করে ফেলবে। আমরা কি করবো, আমাদের গতিপথটা পরিবর্তন করে ফেলবো। এই যে ল্যান্ডমার্ক, এই ল্যান্ডমার্কটা হলো ইস্কিয়াল স্পাইন।
এবং আমরা যখন ডেলিভারি পড়াতে যাব তখন আমরা দেখব যে বাচ্চার মাথাটা নামতে নামতে ডিসেন্ট করছে। সে কি করছে? এই পেলভিস ক্যাভিটি থেকে ডিসেন্ট করছে, নিচের দিকে নামছে, এবং নামছে ডিরেকশনটা ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস আপ টু দ্য লেভেল অফ দ্য ইসকিয়াল স্পাইন। Then it just abruptly goes to the downwards and forwards, and this is called the obstetric axis. এটাকে আমরা বলেছিলাম anatomical axis, এই লালটাকে আমরা নাম দিব obstetric axis। এই দুটো অ্যাক্সিস আমাদের জানা দরকার, কারণ আমরা মেকানিজম অফ লেবার বলার সময় এই অবস্টেট্রিক অ্যাক্সিসটাকে ইউজ করি। তাহলে পেলভিস সম্বন্ধে আমি তোমাদেরকে এটুকুই বলতে চাই, যেটা অ্যানাটমি কি দিয়ে তৈরি হয়েছে, আর যেটা বলতে চেয়েছি সেটা হলো যে আমাদের পেলভিক ব্রিম কি দিয়ে তৈরি হয়েছে, কি কি ডায়ামিটার ব্রিমে আছে, এই ডায়ামিটার গুলো জানা আমাদের জন্য কি জরুরি। আমরা জানি ক্যাভিটিটা কেমন, আউটলেটটা কেমন, কেন ইনলেট ট্রান্সভার্স ডায়ামিটার ঢুকছে, আউটলেটে কেন আমাদের অ্যান্টিওপোস্টেরিয়র ডায়ামিটার ঢুকছে। আমি জানতে চাই হোয়াট ইজ দ্য টাইপস অফ দ্য পেলভিস। আমি জানতে চাই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেল এন্ড দ্য ফিমেল টাইপ অফ পেলভিস। আর আমি জানতে চাই দ্যাট ইজ দ্য ক্লিনিক্যাল পেলভিমেট্রি, কিভাবে মেজার করতে পারবেন। তাহলে পেলভিস সম্বন্ধে আমরা আপাতত এই পর্যন্তই রাখি। এরপরে আমাদের পড়ার সুযোগ থাকবে, যখন আমরা লেবার পড়বো, নর্মাল লেবার যাব, তখন আমরা পেলভিসের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন আসেন সেই অ্যাঞ্জেলের কথা, তাই না? আমাদের যে বেবি, যে প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জারের কথা এখন আমরা কনসিডার করি। এই প্যাসেঞ্জারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফিটাল হেড, তার কারণ হেডই তো আগে নিচের দিকে নামবে বা আগে ঢুকছে কাজে। এবং আমরা আরেকটি বিষয় হলো মায়ের পেটে যখন বাচ্চাটা থাকে তখন এটা, আমরা যদি মায়ের এটা একটা ইউট্রাস থাকে, সো দিস ইজ এ ইউট্রাস, সো দিস ইজ দ্য ভ্যাজাইনা, বার্থ প্যাসেজ। বাচ্চাটা কিভাবে থাকে? ইউজুয়ালি মাথাটা নিচের দিকে থাকে। এই যে মাথাটা নিচের দিকে থাকা, এর নাম হলো প্রেজেন্টেশন। কি প্রেজেন্টেশন? The part of the fetus which occupy the lower pole of the uterus, that is called the presentation. But এই যে মাথার কথা বললে, যে এই মাথাটা একেবারে ছোট কোনো অংশ নয়, এটা অনেক বড় একটা জায়গা, এবং মাথাটাকে আমাদেরকে কনসিডার করতে হবে বা আমাদেরকে মাথাটাকে ভালো করে জানতে হবে। মাথাটা যখন আমরা পড়বো, তোমাদের মনে আছে কিনা, আমাদের নিজেদের, আমরা তো সবাই হেড নেক ব্রেন পড়েছি, অ্যানাটমি পড়েছি, তখন আমরা পড়েছি কি কি বোনস আছে। একটা বোনসের ছবিগুলো আঁকি একটু, কেমন, কি কি বোনস আছে। বোনস আঁকলে প্রথমে আমরা যদি আঁকি, যেটা একটা ফিটাল হেড আঁকলাম, ধরো একটা ফিটাল হেড, তার মধ্যে আমাদের এখানে আছে একটা স্যাজেটাল সুচার, তাই না? মাঝামাঝি একটা স্যাজেটাল সুচার আছে। এই পাশে একটা প্যারাইটাল বোন আছে, এটা একটা প্যারাইটাল বোন আছে। পিছনে এখানে আছে অক্সিপুটাল বোন, এবং এই জায়গায় অক্সিপুটাল বোন যখন আছে তখন এটা এরকম, এটা হলো অক্সিপুট। এবং দেখো এই যে এই স্যাজেটাল সুচার এবং অক্সিপুট, এখানে কিছু সুচার্স লাইন আছে, এটা পরে যাচ্ছে। আর সামনে কি আছে? সামনে এরকম, এটা হলো ফ্রন্টাল বোন। তাহলে কয়টা বোনস আমরা কনসিডার করছি? দুইটা প্যারাইটাল বোন, এটা অক্সিপুটাল বোন, এটা ফ্রন্টাল বোন। এটা হালকা করে রেখেছি কারণ এর ফ্রন্টাল বোনের মাঝখানে আমাদের একটা সুচার লাইন থাকে, যেটা কিন্তু আমাদের বেবি বার্থ হওয়ার সময় অসিফাইড হয়ে যায়, আমরা দেখতে পাই না, এই জন্য খুব একটা গুরুত্বপূর্ণ এটা নয়। এখন এই যে বোনস গুলা, ফিটাল বোনস গুলো, এটা কি ধরনের বোন? এটা ফ্ল্যাট বোন, তোমাদের মনে আছে, এটা একটা ফ্ল্যাট বোন। এবং এদের মাঝখানে কিছু জয়েন্টস আছে, যে জয়েন্টস গুলাকে এবং কতগুলো মার্জিন আছে, যেটাকে আমরা বলেছি সুচার্স এবং ফ্রন্টানেলি। এই যে সুচার, এই সুচারটার নাম তাহলে কি? মাঝখানে সুচারটার নাম হলো স্যাজেটাল সুচার, স্যাজাইটাল। পিছন দিকে যদি জানি তাহলে এটা ল্যামডয়েড। আর সামনে যদি যাই এটা হলো করোনারি। তাহলে এই সুচার, এই স্যাজেটাল সুচার, ল্যামডয়েড সুচার, করোনার সুচার। এবং এর মাঝখানে আমাদের যেটা হলো কতগুলো ফ্রন্টানেলি আছে। ফ্রন্টানেলি মানে তাহলে কি? কতগুলো সুচার লাইন যদি একটা জায়গায় মিলিত হয় তখন মাঝখানে একটা ওয়াইড গ্যাপ বা স্পেস তৈরি হয়, গ্যাপ থাকে, সেটার নাম হলো ফ্রন্টানেলি। এবং দুইটা ফ্রন্টানেলি আমাদের আছে, সেটা হলো অ্যান্টেরিয়র ফ্রন্টানেলি, যেহেতু এটা সামনের দিকে, কাজে তার নাম অ্যান্টেরিয়র ফ্রন্টানেলি, অথবা আমরা বলি ব্রেগমা, এটার নাম পোস্টেরিয়র ফ্রন্টানেলি, অথবা ল্যামডা।
খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিফ্রন্টাল তাহলে দেখতে কেমন? রম্বয়েড, চারকোনা। পোস্টেরিয়র ফ্রন্টাল ট্রায়াঙ্গুলার। হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ দিস সুচার্স এন্ড ফ্রন্টাল? প্রথমে যেটা হলো যে আমরা ভাবছি যে বাচ্চাটা মায়ের পেটে রয়েছে, ডেলিভারি হওয়ার জন্য সে নিচের দিকে নামছে, কনসিডার করছে একটা প্যাসেজ যেটা হলো মায়ের পেলভিস, কনসিডার করছে বাচ্চার মাথা। এই পথটা আমরা বলেছি তার জন্য খুব একটা সুগম নয়, এবং সবসময় যে তার জন্য খুব ভালো স্পেস থাকে তা কিন্তু নয়। এবং এই পথটা অতিক্রম করতে করতে বাচ্চার মাথায় একটু চাপ লাগে, চাপ লেগে একটা বোনস, এই যে বোনস গুলার মাঝখানে যে গ্যাপ গুলা থাকে, এই গ্যাপ গুলা আস্তে আস্তে ক্লোজ হয়ে যায়। কিরকম গ্যাপ থাকে? মনে করে এরকম গ্যাপ আছে, যখন চাপ লাগছে তখন একটা ক্লোজ হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, কখনো কখনো এটার সাথে একটা ওভারল্যাপ হয়ে যায়। এই জিনিসটার নাম হলো মোল্ডিং। মোল্ডিং তোমাদের শব্দটা, ইংরেজির শব্দ তোমরা অনেকে মানে তোমাদের নিশ্চয়ই এখন রিকল করতে পারছো। ধরো মায়েরা কি করছে, রুটি মেলছে, তাই না? দেখবা ময়দা গুলছে, ময়দা গোলা পরে ওটাকে এরকম ভাবে মাখাতে 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 অনেক ছোট একটা গোলা হয়ে যায়। এই গোলাটাকে বলা হয় মোল্ডিং, তার মানে ছোট হয়ে যাওয়া। তাহলে এই মোল্ড, বা তোমরা আরো জানো যে মোল্ড শব্দটা আমরা আরো অনেক জায়গায় ব্যবহার করতে পারি, যে আমাকে মোল্ড করা যায় না, যেমন আমি খুব রিজিড, কিন্তু যে একটু ফ্লেক্সিবল, যে একটুখানি কম রিজিড, তাকে কিছুটা মোল্ড করা যায়। মোল্ডিং এর প্রয়োজন আছে, খুব বেশি রিজিডিটি আসলে কাম্য নয়, বা খুব বেশি রিজিড থাকলে অনেক সময় অনেক কিছু করা যায় না। এবং এই যে রিজিডিটির যে কথাটা বললাম, বাচ্চা যখন মায়ের পেটে থাকে, একটু আগে আমরা ছবি এঁকেছিলাম না যে একটা ইউট্রাসের ভিতরে বাচ্চাটা কেমন থাকে, তো ওইখানে বাচ্চাটা যখন থাকে তখন একটা ফ্লেক্সড অ্যাটিটিউড থাকে, অল দ্য জয়েন্টস আর ইন ফ্লেক্সড অ্যাটিটিউড। মনে করি যে বাচ্চার মাথা না, এটা ফ্লেক্স থাকবে, তার স্পাইনটা ফ্লেক্স থাকবে, হিপ বোনটা ফ্লেক্স থাকবে, নিটা ফ্লেক্স থাকবে, অ্যাঙ্কেলটা ফ্লেক্স থাকবে, অল জয়েন্টস। এই যে ফ্লেক্সড অ্যাটিটিউডে থাকা, এই থাকতে থাকতে এটা কিন্তু একটা লম্বা বাচ্চা ছিল, সেটা একটা ওভয়েড, এটা ডিমের আকার ধারণ করেছে। এই ওভয়েডটা যদি সে না হতো, এরকম যদি না হতো, তাহলে কিন্তু মায়ের পেটে তার জায়গাই হতো না। এইটাকে বলা হয় অ্যাটিটিউড। আমাদের অ্যাটিটিউডটা কিন্তু আমাদের, এই যে একটা মানুষ জন্ম পেটের থেকে অ্যাটিটিউড শিখে আসে, এই অ্যাটিটিউডটা কিন্তু সারা জীবন তাকে মেনটেন করতে হয়। এবং এটাকে আমরা বলি ফ্লেক্সড অ্যাটিটিউড, ফ্লেক্সড। আরেকটা শব্দ বাংলায় যদি বলা হয়, আমরা যখন মনে করি বিভিন্ন জায়গায় বাংলায় পড়ায়, তখন বলে নমনীয়। তার মানে তার কি খুব মানে নমনীয় ভাব তার থাকতে হবে। কিন্তু আমাদের ভাবের মধ্যে, আমাদের অ্যাটিটিউডের মধ্যে যদি কখনো এমন হয় যে আমরা খুব অধ্যত্বপূর্ণ আমাদের অ্যাটিটিউড হয়, তখন দেখবা যে তুমি কোনো জায়গায় কিন্তু তোমার অ্যাকসেপ্টেন্স ভালো হবে না। ঠিক একই রকম মনে করো এক্সাম হলে একটা স্টুডেন্ট যখন ঢুকে, আমরা কিন্তু খেয়াল করি তার অ্যাটিটিউডটা কেমন, সে কিভাবে ঢুকছে। সে স্মার্ট হবে, তার মধ্যে ভদ্রতা থাকবে, তার মধ্যে খুব কনফিডেন্স অ্যাটিটিউড থাকবে, সবকিছু থাকবে। কিন্তু কেউ আছে খুব নার্ভাস হয়ে যাচ্ছে, কেউ থাকছে যেটা যে আচরণটা বেশি ভালো মনে হচ্ছে না, তাহলে কিন্তু প্রথমেই তার কিন্তু যখন সে ঢুকছে তখন একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়ে যায়। কাজে অ্যাটিটিউডটা কিন্তু আমি প্রত্যেকটা মানুষের অ্যাটিটিউডকে খুব বেশি গুরুত্ব দিই, এবং আমি না, সবাই আমরা খুব গুরুত্ব দিই। তো আমরা যখন অ্যাপিয়ারেন্স এন্ড অ্যাটিটিউড দুটি খুব গুরুত্বপূর্ণ। তা আমরা বিশেষ করে আমি তোমাদেরকে এটা বলতে চাই, এটা এই কারণে যে আমরা উই আর গোইং টু ডক্টর, এবং আমরা আমাদের প্রফেশনাল একটা কমিটমেন্ট থাকবে, এবং এটা এমন একটা নোবেল প্রফেশন যেটা কিন্তু মানুষের কাছে খুব গ্রহণযোগ্য, এবং খুব গ্রহণযোগ্যতার পাশাপাশি যেটা হলো যে আমরা খুব কনফ্লিক্টের মধ্যে থাকি সব সময়, পেশেন্ট পার্টি বলো, যার সাথে বলো। কাজে আমার অ্যাটিটিউডটা সবসময় এমন হওয়া উচিত যেটা সে আমাকে দেখলে আস্থা করবে, ভরসা করবে, আবার পাশাপাশি হলো আমাকে আপনও মনে করবে। কাজে সেরকম একটা অ্যাটিটিউড আমাদের তৈরি হওয়াটা খুব দরকার। এটা আমাদের বলার তোমাদেরকে উদ্দেশ্য যেটা হলো যে আমি আসলে বাচ্চাকে, এই যে বললাম যে মায়ের পেটে সে একটা ফ্লেক্সড অ্যাটিটিউডে থাকে, এই অ্যাটিটিউডটা নিয়েই তার কিন্তু জন্ম হয়। কাজে সেই অ্যাটিটিউডটাকে আমরা যেন সারা জীবন ধরে রাখাটা খুব জরুরি। তাহলে এই জন্য আমরা বললাম যে মোল্ডিং, তাকে মোল্ডিং হয়। এই মোল্ডিং শব্দটা আমরা একটা জায়গায় খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বো, সেটা হলো পার্টোগ্রাফ। ঠিক আছে, যখন আমরা পার্টোগ্রাফ করব তখন আমরা বলবো মোল্ডিং কি জিনিস এবং কতটা মোল্ডিং নেওয়া যাবে। খুব বেশি মোল্ডিং কিন্তু নেওয়া যাবে না। যদি এমন হয় একটা বোনস একটার উপরে এমন ভাবে উঠে গেছে, তাহলে কি হবে, বাচ্চার হেড ইনজুরি হয়ে যাবে, ব্রেন টিয়ার হয়ে যাবে, ছিঁড়ে যাবে, ওখানে ভেসেল ছিঁড়ে যাবে, সেটা কিন্তু কাম্য নয়। একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত মোল্ডিং। কাজে সুচার্স এন্ড ফ্রন্টানেলের খুব ইম্পর্টেন্ট যেটা গুরুত্ব, সেটা হলো সে মোল্ডিং কে অ্যালাউ করে। আর কি গুরুত্বপূর্ণ আছে,
আমাদের এই যে অ্যাটিটিউডের কথা বললাম, ফ্লেক্সড অ্যাটিটিউড, ফ্লেক্সড অ্যাটিটিউড থাকার কারণে আমরা যেটা বললাম, তাহলে বাচ্চার মাথা ফ্লেক্সড অ্যাটিটিউড, তাহলে তুমি পিভি করলে বাচ্চার কোন অংশকে পাবা? বাচ্চার যে অংশটাকে তুমি হাত দিয়ে পাবা তার নাম হলো ভার্টেক্স। ভার্টেক্স, VERTEX। সো হোয়াট ইজ দ্য ভার্টেক্স? ভার্টেক্স মোটামুটি এই জায়গাটুকু। তাহলে এই জায়গাটুকু তুমি কিভাবে পাবা? যখন বাচ্চাটা ফ্লেক্সড অ্যাটিটিউডে থাকবে। কিভাবে দেখতে পাবা? পারভাইজানাল এক্সামিনেশন করে দেখতে পারবা। এবং এটাকে বলা হয় প্রেজেন্টিং পার্ট, দ্য পার্ট অফ দ্য ফিটাস, যেটা লোয়ার সেগমেন্টে আছে। সেটা নাও কি আছে লোয়ার সেগমেন্টে? বাচ্চার মাথা আছে। মাথা তো বলেছি অনেক বড়, মাথার কোন অংশ আছে? ভার্টেক্স আসছে। ভার্টেক্সটা তুমি কিভাবে পেয়েছো? এটা ফ্লেক্সড অ্যাটিটিউডের কারণে তুমি ভার্টেক্স পেয়েছো। সো দিস ইজ দ্য ভার্টেক্স এন্ড দিস ইজ দ্য প্রেজেন্টিং পার্ট। কিভাবে তৈরি হয়েছে দেখো, কিছু প্যারাটাল বোনের কিছু অংশ এবং অক্সিপিটাল বোনের কিছু অংশ নিয়ে এই ভার্টেক্সটা তৈরি হয়েছে। আর কি আছে? ব্রাউ। ভার্টেক্সের পরে কি আছে? ব্রাউ। ব্রাউ মানে কি? আমরা কপাল, ব্রাউকে বলা হয় কপাল। এই কপাল কিভাবে পাবো? কপাল পাবো যদি বাচ্চাটা ফ্লেক্সড অ্যাটিটিউডে না থেকে কিছুটা এরকম ডিফ্লেক্সড অবস্থা থাকে। আমি ফ্লেক্সড, আমি একটু আমার নিজের মাথা দিয়ে দেখি, দিস ইজ দ্য ফ্লেক্সড অ্যাটিটিউড, ভার্টেক্স আসবে। বাট ইট ইজ ডিফ্লেক্সড, তাহলে বাচ্চার আসবে কপাল, ব্রাউ। এটা খুব খারাপ। খারাপ এই কারণে, যদি ব্রাউ আসে তখন আমাদের এঙ্গেজিং যে ডায়ামিটার আসে সেই ডায়ামিটারটা অনেক লম্বা, 13 সেন্টিমিটার, 13। বাট আমরা একটু আগে পেলভিসের বিভিন্ন ডায়ামিটার দেখেছিলাম যে সবচেয়ে বেশি আছে 13। কাজেই ব্রাউটা যদি 13 হয়ে যায় তাহলে তো ওটা একটার সাথে ম্যাচ করবে না, ক্রস করবে না। ম্যাক্সিমাম ডায়ামিটার তোমার যদি 13 হয় তাহলে সফট টিস্যু দিয়ে এটা আরো কমে যাবে, অথচ বাচ্চার মাথা আসতেছে 13 সেন্টিমিটার। সো ইন কেস অফ ব্রাউ দেয়ার ইজ এ নো মেকানিজম ফর দ্য নর্মাল লেবার, কোনো নর্মাল লেবারের সুযোগ নাই। কাজে ডিফ্লেক্স অ্যাটিটিউড খুব খারাপ। আরেকটা আছে, সেটা হলো ফেস। ফেসটা আমরা কিভাবে পেতে পারি সেটা হলো, তাহলে দেখো ফেস কিভাবে আসবে। এই যে বাচ্চার মাথা, এটা যদি হাইপার এক্সটেন্ডেড হয়ে যায় তাহলে ফেস আসবে। এই যে ফেস তুমি দেখতে পাচ্ছ, যদি এটা ভার্টেক্স আসে এবং এটা যদি ফেস আসে, এটার মধ্যে একটু তফাৎ আছে। বিকজ ফেসটা যখন আমাদের আছে, আমার ভার্টেক্সটা কিন্তু খুব গোল, বাট ফেসটা যখন আসে দেখো আমার এখানে ম্যালার ইমিনেন্স আছে, নোজ আছে, চিন আছে, এখানে গর্ত, এটা ব্রাউ, উঁচু নিচু। এটা থাকার কারণে সার্ভিক্সকে বা জ্বরের মুখে আমরা যেটা বলি যে সার্ভিক্সের ডাইলেট করাতে তার খুব একটা হেল্প করতে পারেনি। আরেকটা হলো কি, একটু আগে বলেছিলাম মোল্ডিং হবে। সুচারস এন্ড ফ্রন্টালিলি আছে আমাদের ভার্টেক্সে, ফেসে কি সুচার ফ্রন্টালিলি আছে? তাহলে মোল্ডিংটা তুমি কোথা থেকে পাবা? এই সুবিধাটা তুমি পাবে না, যে কারণে নর্মাল ডেলিভারি হতে খুব একটা সুবিধাজনক সুবিধা তুমি পাবে না। এটাকে এই জন্য বলা হয় ফেসও খুব একটা ভালো না, বাট ফেসে কিন্তু ভ্যাজানাল ডেলিভারি সম্ভব। তাহলে সবচেয়ে কমন হলো ভার্টেক্স, এবং এটা হলো আমাদের 96% হলো আমাদের ভার্টেক্স, এবং ব্রাউ আর ফেস মিলে হলো 0.5%। তাহলে বাকি কারা রয়ে গেল? আরো তো কিছু পার্সেন্টেজ রয়ে গেল। তারা হলো 3% হলো ব্রিজ, যারা বাচ্চার মাথাটা নিচে না দেখে বাটাকটা নিচে থাকে, 3%। আর কখনো কখনো বাচ্চার শোল্ডার নিচে থাকতে পারে, ট্রান্সফার্স থাকতে পারে বাচ্চা, সেটা হলো 0.5%। দিজ আর দ্য প্রেজেন্টিং পার্ট। এটা নর্মাল এবারে আমরা আরো পয়েন্ট আউট করে তোমাদেরকে দিয়ে দেব। তাহলে আমরা জানলাম হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স। তাহলে সুচারের একটা খুব ইম্পর্টেন্ট যেটা হলো, যেটা আমাকে মোল্ডিং হতে সুবিধা করবে। আরেকটা জিনিস হলো, আমরা এই যে সুচার এবং ফ্রন্টানেলি দিয়ে বুঝতে পারি যে এই বাচ্চাটার পজিশনটা কোথায় আছে এবং তার অ্যাটিটিউডটা কেমন আছে। এটা আমরা সুচারস এন্ড ফ্রন্টানেলি দিয়ে বুঝে পেতে পারি। ধরো আমি পিভি এক্সামিন করতে গেছি, পিভি এক্সামিন যখন করলাম আমি চট করেই বাচ্চার ব্রাউ পেয়ে গেলাম অথবা এন্ট্রি ফ্রন্টানেলি পেয়ে গেলাম, তখন তোমাকে বুঝতে হবে সে ফ্লেক্সড অ্যাটিটিউডে নাই। তাহলে এন্ট্রি ফ্রন্টানেলি কিন্তু পাওয়ার কথা না, পাবে কোনটা? পোস্টেরিয়র ফ্রন্টানেলি, কারণ সে ফ্লেক্সড অ্যাটিটিউড থাকবে, এটা পাবো। কিন্তু যদি কখনো এটা পেয়ে যাও তখন বুঝবা সেটা ডিফ্লেক্সড আছে। ডিফ্লেক্সড মানে কি? ব্রাউ। তাহলে এটা ভালো অ্যাটিটিউডে নাই, ব্রাউ পেয়ে গেছো, ডেলিভারিতে প্রবলেম হয়ে যাবে। আর কখনো কখনো এটা হাইপার এক্সটেন্ডেড থেকেও হতে পারে। তাহলে সুচার এন্ড ফ্রন্টানেলি দিয়ে এটাও বুঝতে পারি। আর কি সুবিধা আছে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স? ডেলিভারির পরে, ডেলিভারির পরে তোমরা জানো যে আমাদের বাচ্চার মাথায় যে অ্যান্টেরোফ্রন্টানেলিটা কিন্তু অনেকদিন পরে ক্লোজ হয়,
প্রায় ধরতে গেলে 1 বছর থেকে 18 মাস পর্যন্ত সময় লেগে যায়। এবং এই সময় কিন্তু আমরা বাচ্চার ডিহাইড্রেশন হলো কিনা, ইন্টারক্যানিয়াল প্রেসার বেড়ে গেল কিনা, এটা অ্যান্টিওফ্রন্টালি দেখে বুঝতে পারি। অথবা অ্যান্টিওফ্রন্টালি দেখে তুমি ব্লাড স্যাম্পল কালেক্ট করতে পারো, তারপরে তুমি মনে করো এখান থেকে তুমি সিএসএফ কালেক্ট করতে পারো। দিস আর দ্য ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য ফ্রন্টানিলিস। তাহলে আমাদের এগুলো হলো আমাদের স্কালের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এখন ফাইনালি যে জিনিসটা আমরা বলতে চাই যে আমাদের এই যে এখানে আমরা কিছু ডায়ামিটারের কথা বলবো। যদি ভার্টেক্স থাকে তাহলে একটা ডায়ামিটার আছে, সেটা বলে সাব অক্সিপিট ও ব্রেগমেটিক। কিরকম? এটা অক্সিপুট, এটা যে চিহ্ন দিয়ে রেখেছি, এই অক্সিপুটের নিচ থেকে এই যে ব্রেগমা পর্যন্ত, ব্রেগমাকে এটা, তাই না? এই যে ডায়ামিটারটা, এই ডায়ামিটার লেন্থ হলো আমাদের 9.5 সেন্টিমিটার, এন্ড দিস ইজ দ্য লিস্ট, সবচেয়ে ছোট ডায়ামিটার। কাজে এটা কোথায় আসছে? ভার্টেক্স এর ক্ষেত্রে আসছে। তাহলে ভার্টেক্স হলো সুবিধা হলো, ভার্টেক্স ইজ দ্যাট পার্ট অফ দ্য ফিটাল হেড which you will gain when the fetal head is totally in flexed attitude, and area হলো এতটুকু, এবং we are considering the diameter of the suboccipito brachmeti, and that is the 9.5 centimeter, and it is the least diameter. So if this 9.5 meter can easily consider, but it can easily negotiate the pelvic brim and the pelvic cavity and the outlet. কাজে we are considering the pelvic inlet, we are considering the diameter of the fetus. এটা আমাদের খুব একটা। আরেকটা ডায়ামিটার ফিটাল হেডে খুব গুরুত্বপূর্ণ ভাবে বলা হয়, তোমরা জানো যে দুইটা প্যারাটাল বোন, এখানে দুটো প্যারাটাল ইমিনেন্স আছে, তাই না? আমাদের মাথায় আছে এই জায়গাটা উঁচু, এটাকে আমরা বলে বাইপ্যারাটাল ডায়ামিটার। দুইটা প্যারাটাল বোনের মধ্যে যে স্পেসটা, এই বাইপ্যারাটাল ডায়ামিটারটা অবস্টেটিক্স আমরা খুব বেশি ইউজ করি না, বাট খুব বেশি ইউজ করা হয় আলট্রাসোনোগ্রাফিতে। ছোট বাচ্চারা যখন মায়ের পেটে থাকে তখন বাইপ্যারাটাল ডায়ামিটারটা মাপা হয়, বিপিডি বলে। এই শব্দটা তোমরা খুব বেশি পাবা, বাট অবস্টেটিক্সে আমরা বিপিডি অতটা বেশি দেখি না। We are considering the suboccipito brachmatic diameter. এছাড়া এই অ্যাটিটিউডের উপর ভিত্তি করে আরো কিছু ডায়ামিটার আছে, সেই নামগুলো আমরা এখন আর বলতে চাচ্ছি না। আমরা মিনিমাম যেটুকু না জানলেই না, সেটা বলছে suboccipito brachmatic and least diameter, and it is the 9.5 centimeter. ঠিক আছে, আমরা তো মনে হয় ক্লাসের একদম শেষ দিকে চলে এসেছি। এখন আসলে এই চ্যাপ্টারটা অনেক বড় আর বইতে অনেক বেশি করে লেখা আছে। আমরা যতটুকু আজকে পড়লাম এই জিনিসগুলো আসলে তোমাদের জন্য জানতে হবে। আমরা যখন লেবারটা প্রোগ্রেস করব, পড়তে থাকবো, তখন ওই জায়গাগুলোতে এই পয়েন্টগুলোকে আমরা আবার নিয়ে আসবো, নিয়ে এসে আমরা প্রয়োজন হলে আরেকবার করে ক্লারিফাই করলে জিনিসটা তোমাদের একদম মেমোরাইজড হয়ে যাবে আশা করছি। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা বই থেকে একটু পড়ে নিতে হবে, বিশেষ করে খুব ইম্পর্টেন্স মেল এন্ড ফিমেল টাইপ অফ পেলভিসের ডিফারেন্স এন্ড ক্লিনিক্যাল পেলভিমেট্রি এবং ফিটাল হেডের যে জায়গাগুলো বললাম। তার আগ পর্যন্ত ভালো থাকো সবাই, সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকার চেষ্টা করবে, স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এত সুন্দর করে প্রত্যেকটা কনসেপ্ট, প্রতিটা স্টেপ ডিটেলস এক্সপ্লেনেশনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে সেশনটা আমাদের জন্য সত্যি অনেক বেশি উপকারী ছিল। আশা করি আমরা যারা ক্লাস করলাম আমাদের প্রত্যেকেরই এই টপিকটা নিয়ে আজীবন আর কোনো কনফিউশন থাকবে না ম্যাম, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ টু অল ফর ইয়োর পার্টিসিপেশন। আমরা সেশনটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।